সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহিন। জুলাই সনদে স্বাক্ষর ও ঐক্যমত্য কমিশনের সুপারিশ উপস্থাপনের পর গণভোট জাতীয় নির্বাচনের দিনে না আগে এ নিয়ে একে অপরের বিরুদ্ধে অবস্থান রাজনৈতিক দলগুলোর। বিএনপি মহাসচিব বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে জামাত ইসলামী। বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। আর জামাতের আমির বলছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন হবে অর্থহীন। এদিকে বিএনপির এক নেতা বলেছেন, ৭১-এর ভূমিকার জন্য নিষিদ্ধ হতে হবে জামাত ইসলামকে। দলগুলোর এমন অনড় অবস্থানে সংকটে আগামী নির্বাচন। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় মুখোমুখি বিএনপি জামাত। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, সহদপ্তর সম্পাদক বিএনপি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নিব এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামাত, অভিযোগ বিএনপির। পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির দাবি, পাল্টা অভিযোগ জামাতের। আগে গণভোটে অনড় অবস্থান। সনদে রাষ্ট্রপতির সই মানবে না এনসিপি। ডক্টর ইউনূসকে আদেশ জারির আহ্বান নেতাদের। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচনের দাবি। তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র, অভিযোগ নিউ ইয়র্ক বিএনপি নেতাদের। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এবং নৌকায় খেলতে খেলতে নদীতে নিখোঁজ, জামালপুরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে ৪, এখনও নিখোঁজ ১। পরিবারে শোকের মাতম। দর্শক, জুলাই সনদে স্বাক্ষর এবং তারপরে সুপারিশ উপস্থাপন এবং এই নিয়ে আসলে গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বিশেষ করে নির্বাচন যখন সামনে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে বা কথা আসছে, তখন গণভোট কত আগে হবে না নির্বাচনের দিন হবে, সেই নিয়ে বিএনপি জামাতের একটি মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করছি এবং রাজনীতিতে বেশ এটি নিয়ে আলোচনা চলছে। আর এইসব বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয়। প্রথমেই আমি আসলে জানতে চাইব জামাতের যিনি আছেন সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, আমাকে একটু বলবেন যে আসলে গণভোট না হলে আসলে জামাত কি করবে? কারণ জামাত তো বলছে যে গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে না হয় আসলে অর্থহীন হবে জাতীয় নির্বাচন। আপনারা এই অবস্থান মানে অনড় অবস্থানে কেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার দুইজন সহ-আলোচক ভাইদেরকেও ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, আমি মনে করছিলাম যে আপনি প্রশ্ন করবেন যে গণভোট কেন দরকার। গণভোট না হলেও তো হয়, দেশে তো সংবিধান আছে, সব কিছু আছে, গণভোটের দরকার কি? কেন জনগণ গণভোট চাই, এই প্রশ্নটা যদি আপনি আগে করতেন তাহলে আপনাকে আমি আরেকটু ওয়েলকাম করতাম। তারপরেও যেটা করেছেন আমি সেটা কম হয়ে গেছে না, কম না, কারণ হচ্ছে একটা প্রশ্ন তো একটা যৌক্তিক জায়গায় পৌঁছাইতে হয়। দেখেন, কেন গণভোট, আমি আগে এটাই বলতে চাই। বাংলাদেশ বিগত ৫৪ বছরের স্বাধীনতার পরে আমরা একটি সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে পারি নাই। এটা বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, আমাদের সংবিধান বারবার স্থগিত হয়েছে, আমাদের এই সংবিধানকে বারবার কাটাছেঁড়া করা লেগেছে, তারপরও আমরা কিন্তু এটাকে রোধ করতে পারি নাই। যখন ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক উপস্থিতিতে এবং তাদের সহযোগিতায় আমরা একটা জায়গায় ঐক্যমতে পৌঁছালাম, তখন সেটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য সর্বমহল থেকে জোর দাবি আসলো। সেই আইনি ভিত্তিটা দেওয়ার ব্যাপারেও এক পর্যায়ে বিএনপি প্রথম দিকে পিছনে থাকলেও পরবর্তীতে এসে তারা বলল যে ঠিক আছে, আমরাও প্রথম গণভোট চাই নাই। বিএনপি বলছিল যে পরবর্তী নির্বাচিত সংসদে এটা সব ২০২ বছরের ভিতরে এটাকে কি করা হবে, কার্যকারী করা হবে। কিন্তু জনগণের চাপে এবং দেশের মানুষের অবস্থা বুঝে বিএনপি তার অবস্থান পরিবর্তন করে গণভোটে রাজি হয়েছে। গণভোটে রাজি হওয়ার পরে এখন প্রশ্ন এসেছে যে গণভোট
নির্বাচনের আগে হবে না পরে হবে। আমরা আগে থেকে, আমরা সহ অধিকাংশ রাজনৈতিক দল, আমরা সবাই গণভোটটাকে আগে চাচ্ছি এই কারণেই যে আমরা যে দীর্ঘ সংস্কারের আলোচনা করলাম, এই সংস্কারের আলোচনাটা যেন অর্থহীন না হয়, এটা শুধু কাগজে সিগনেচার করা কিছু পেপার না হয়, এটা যেন একটা দালিলিক অবস্থা থাকে এবং জনগণের ম্যান্ডেট থাকে, জনগণের ভোটের মাধ্যম দিয়ে সেটাকে যদি প্রতিষ্ঠিত করা হয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন পরবর্তী সংসদের সেটাকে ইগনোর করতে পারবে না, এটা আইনে ভিত্তি পাবে। আজকে দেখেন বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনার মাধ্যমে যে অর্জনটুকু হয়েছে, এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ চাচ্ছি এবং এ ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি। যদিও বিএনপি বলছে যে পার্লামেন্টের সংখ্যার ভিত্তিতে এটা হবে, অন্যরা বলছে যে না, এটা ভোটের ভিত্তিতে হবে। সেই গণ্ডগোল থাকলেও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় প্রধান এবং সরকার প্রধান আলাদা হবে, প্লাস 10 বছরের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না, এই বিষয়গুলো একটা সেটেলমেন্টে এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন। বিচার বিভাগ স্বাধীন থাকবে, নির্বাহী বিভাগ বিচার বিভাগের একটা ভারসাম্য থাকবে। এই জায়গাগুলো যদি নিশ্চিত করা না যায়, তাহলে আমাদের এই প্রায় 2000 শহীদ, 30,000 আহতদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না এবং এই রক্ত অর্থহীন হয়ে পড়বে, শুধু সংস্কার না। কাজে এই জাতি বারবার সময়ের প্রয়োজনে রক্ত দিয়ে এই দেশকে বাঁচানোর যে চেষ্টা করেছে, সেই রক্তের সাথে আমরা যেন বেইমানি না করি। এই জন্য আমরা এটা চাচ্ছি যে এটা গণভোটটা আগে হয়ে আমরা এই ব্যাপারে জনগণকে আশ্বস্ত করতে চাই, যেই ক্ষমতায় যাক না কোনো, এই জুলাই সনদের আইনি ভিত্তিতে কোনো সমস্যা হবে না। আর আমাদের ভাইয়েরা যেটা চাচ্ছেন যে নির্বাচনের দিন চাইলে যে সমস্যাটা হয়, বাংলাদেশের কালচারে যে নির্বাচন ব্যবস্থাটা অনেক সময় প্রতিযোগিতামূলক হওয়ার কারণে এখানে কি হয়, মানে ভোট কেন্দ্র দখল হয়, জাল ভোট হয়, ভোট বন্ধ হয়, প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু আমরা এই জুলাই গণ সনদকে আমরা প্রশ্নের ঊর্ধ্বে রেখে এই সংশোধনটা করতে চাই, যাতে করে এটা জাতির জন্য একটা মাইল ফলক হয়, সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই। যার কারণে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দুইজনই খুব স্পষ্ট করেছেন যে জাতির এই অর্জনকে আমরা বিসর্জন দিতে পারি না, গণভোটকে আগে দিতে হবে, না হলে আমাদের পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আমাদের একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে এবং সেই নির্বাচন নিয়ে শুধু জামাত ইসলামী না, এনসিপি সহ অনেকগুলো দল কিন্তু এখন এই একই সুরে কথা বলছে। গণভোটের কথা যখন বলছেন আপনি, যে নির্বাচনের আগে হলে আপনি আপনার ব্যাখ্যাটা দিলেন বা আপনার দলের অবস্থান জানালেন, কিন্তু বিএনপি তো এর আগেও বলেছে যে গণভোট যদি আগে হয় তাহলে ব্যয় যেমন বাড়বে, সেম সম্পূর্ণ এই জাতীয় নির্বাচনে যেই ব্যয় হবে সমপরিমাণ ব্যয় আবার গণভোটের দিন হবে যদি আগে হয়। সেই ব্যয়টা কি এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অর্থনৈতিক সংকট চলছে, তখন কি সেই বিষয়টা কি যৌক্তিক নয়? এবং জনগণের যে আপনার একটা উপস্থিতির যে বিষয়টা আসছে, যে গণভোটে আসলে উপস্থিতি কত হবে, সেটা নিয়েও কিন্তু অনেকে সংশয় প্রকাশ করেছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তো আপনার সংখ্যাটা, ভোটারদের সংখ্যাটা কিন্তু বাড়তি হয়, তখন কি সুবিধা হতো না বেশি? ঠিক আছে, আপনার এই প্রশ্নটা আমি নিলাম। দেখেন, বাংলাদেশের বিগত 54 বছরে আমরা কিন্তু বারবার ব্যর্থ হয়েছি বলেই আমাদের এই নির্বাচনটা প্রয়োজন হচ্ছে। বিএনপির সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার সময় 2টা গণভোট হয়েছে, তখন কি টাকা খরচ হয় নাই? না বিনা টাকায় নির্বাচন হয়েছে? আমি কিন্তু আজকের প্রেক্ষাপটের কথা বলছিলাম প্লিজ। এবং সেই প্রেক্ষাপটের চেয়ে এই প্রেক্ষাপটটা আরো প্রাসঙ্গিক এবং এরশাদের সময়ও গণভোট হয়েছে। এবং আপনি যেটা বলেছেন যে এই গণভোটে আমাদের ভোটার উপস্থিতি কমবে, ভোটারের উৎসব হবে। এবং বাংলাদেশের ইতিহাসে 3টা গণভোটেই ভোটার উপস্থিতি 75%-এর নিচেই কখনো আসে নাই, 77%-এর নিচে আসে নাই। কাজেই এটা আসার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ জাতীয় নির্বাচনের চেয়ে মানুষ এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিবে না তারা যারা সংস্কার চায় না, যারা এই পরিবর্তন চায় না, যারা এই জাতির এই রক্তের ঋণকে নিয়ে হেলাফেলা করে।
তারা এটাকে প্রশ্নবিদ্ধ করতে। আমি একটু যাব হচ্ছে তাইফুল ইসলাম টিপু ভাইয়ের কাছে। জি, আপনাকে একটু বলবেন যে গণভোট না হলে অর্থহীন হবে জাতীয় নির্বাচনে, এক পয়সা লাভ হবে না, জামাতের আমিরের কথা বলছেন এবং আপনার অতিথি আমাদের যিনি আছেন তিনি কিন্তু একই সুর মিলিয়েছেন। আপনারা কি তাই মনে করেন যে আসলে গণভোট যদি আগে হয়, মানে আগে না হয়, কোনো লাভ হবে না, জাতীয় নির্বাচন অর্থহীন হবে? দেখুন, আসলে গত 17 বছর আমরা এখানে যারা 3 জন আছি, 17 বছর কিন্তু অনেক চড়াই উত্তরায়, অনেক রক্ত বিনিময়ে কিন্তু আমরা একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি আজকে এই 24 সালে। এবং সেখানে এখন যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, সেই পরিস্থিতিটা আসলে বাংলাদেশকে এখন খুব একটা খারাপ সময়ের মধ্যে অবস্থান করছে। দেশে কিন্তু কোনো নির্বাচিত সরকার নেই, স্থিতিশীলতা নাই দেশে কোনো মতে। সব যে রাজনৈতিক দলগুলি বাংলাদেশের ভিতরে আছে তারা কোনোভাবেই সরকারকে সমর্থন করছে, বিধায় এই সরকারটি কোনো মতে টিকে আছে। আবার এই সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কিন্তু আরেকটা শক্তি, যারা পরাজিত শক্তি, তারা কিন্তু একটা প্রতিনিয়তই কিন্তু একটা ষড়যন্ত্র করছে এবং চেষ্টা করছে সে দেশকে অস্থিতিশীল করে। এই কারণে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা। দেশকে রক্ষা করতে হলে, দেশের এই স্বাভাবিক পরিবেশ যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখন আপনি এই যে জুলাই সনদ, হ্যাঁ, এটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্নটা গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, কিন্তু সামগ্রিক প্রান্তিক মানুষগুলা কিন্তু জুলাই সনদ কি এইটা নিয়ে কিন্তু মানুষ ভাবছে না। সবটা কিন্তু সাধারণ প্রান্তিক মানুষের কাজেও আসবে না। সেই কারণে তাদের এই যে আমরা গণভোটের কথা বলছি, গণভোট কিসের উপর হবে, কি কি দাবি, এগুলি কি সাধারণ মানুষ এখন পর্যন্ত জানে? কেউ জানে না। শুনছি কালকে 48টা দফা, আমি কালকে বেশ শুনছি 48 দফার পরে পক্ষে বিপক্ষে ভোট আসবে। তা আমি ভোটে যাই, আমার দল বা আমরা বলে দিলাম যে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন, এই পরিস্থিতি। কিন্তু মানুষকে তো জানতে হবে যে কোন কোন বিষয়ের উপর আমি ভোটটা দিচ্ছি। এটাকে জানানোর জন্য কিন্তু একটা টাইমের প্রয়োজন আছে আমি মনে করি। তো সেই কারণে আর আমরা এই যে গণভোট নিয়ে, আমরা জুলাই সনদ নিয়ে আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু যাদের কারণে জুলাই সনদ হয়েছে, যেগুলি মারা গেছে, তাদের ফ্যামিলির জন্য এই সরকার বা আমরা রাজনৈতিক দলগুলি এখন পর্যন্ত কালেকটিভলি কোনো সিদ্ধান্ত নিতে পারছি তাদের উপকারের জন্য। আজকে যারা চিকিৎসার জন্য এখনো হাসপাতালে, তারা কখনো কখনো প্রধান উপদেষ্টা এখানে যাচ্ছে। আমরা যারা রাজনৈতিক দলগুলা এবং এখানে যে সরকার আছে, তারা কি তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা, যে 30,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা যেটাই বলি গণভোটে ব্যবহার হচ্ছে, কিন্তু তারা তখন অনেকে চিকিৎসা হয়নি, চিকিৎসার জন্য এখনো কাতরাচ্ছে। সেই যাদের কারণে আমরা আজকে স্বাভাবিক কথা বলার আজকে পরিবেশ সৃষ্টি পাচ্ছি, পরিবেশ হচ্ছে, তাদের কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। কিন্তু আমরা গণভোট নিয়ে, পিআর পদ্ধতি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি। দেখেন, কথা তো বলা যাবে, কথা বলতে যে যেটা বলছেন যে পক্ষ বিপক্ষে একটা কথা আসছে। দেখেন, 86 সালের অভিজ্ঞতা, 96 সালের অভিজ্ঞতা, 2008 সালের নির্বাচনে যার অভিজ্ঞতা, সব মিলাই কিন্তু আমাদেরকে আজকে 17 বছরে আমাদেরকে পে করতে হয়েছে এবং অনেক মানুষকে জীবন দিতে হয়, খুন গুম থেকে শুরু করে। এখন যদি রাজনৈতিক দলগুলি যে কথা এখন একটু সুন্দর একটু পরিবেশ পাইছে, আর এই পরিবেশের মধ্যে দিয়ে যদি এখন যদি ধাক্কাধাক্কি করতে যায়, যদি আবার সেই পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা কিন্তু 96 সালের মুভমেন্ট যদি না হইতো, 8 সালে যদি নির্বাচনে যদি কার চাপে কোথায় তিনি যেতে হয়েছে যদি না যেতে হইতো, তাহলে কিন্তু আজকে হাসিনার কিন্তু এই ফ্যাসিবাদী এই 17 বছরে অনেক মানুষের জীবনকে কিন্তু পে করতে হতো না। তো যে পরিস্থিতি থেকে যাচ্ছে, বাংলাদেশে যদি নির্বাচন যদি দ্রুত না হয়, তাহলে কিন্তু আবার আমাদেরকে অনেকে কিন্তু পে করতে হবে। এই স্বাভাবিক পরিবেশে কিন্তু আমরা যে কথাগুলি বলছি, এই কথাগুলি কিন্তু একটা সময় আমাদের বলা নিষিদ্ধ ছিল, আবার নিষিদ্ধ হয়েছে। টিপু ভাই, আমি যেটা বলছি, আমি মানুষকে যে প্রশ্নটা করেছিলাম, জি বলেন, আমি আপনাকে সেই প্রশ্নটাই করতে চাই। যখন এই প্রশ্ন আসছে যে লাভ হবে না, জাতীয় নির্বাচনে অর্থহীন হবে গণভোট যদি আগে না হয়, জামাতের দাবি, আপনারা বলছেন নির্বাচনের দিনই হতে হবে গণভোট। যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়, তাহলে আপনারা কি তা মেনে নেবেন? আর যদি মেনে না নেন, তাহলে কি করবেন? শুনেন, আমি তো বললাম তো যে গণভোটটা কিসের উপর, এটাই তো মানুষ জানে না। এখন যে মানুষটা ভোট দিবে সেটা জানে। উনি যে কথা বললো যে এরশাদের সময় ভোট হয়েছে, এরশাদের সময় ভোট কিন্তু আমি দেখছি তো, ভোট পার্সেন্টেজ বাড়ানো কোনো কঠিন কাজ না।
এরশাদের সময় বহু জায়গাতে সিলমারি মারি পার্সেন্টেজ বাড়ানো হয়েছে। এখানেও হয়তো ভোটার না গেলেও এক পক্ষে ভোট হবে, হ্যাঁ এক পক্ষে একপক্ষিক ভোট হবে। একপক্ষিক ভোট হলে তো এখানে আপনার যা হওয়ার তাই হবে, কিন্তু ভোটটা কিসের ভোট দিচ্ছে? উনি তো বলছেন যে উৎসব মুখর হবে, ভোট উৎসব হবে। আমি জানি না যে কিসের ভোট উৎসব মুখর হবে, ওরকম উৎসব মুখর হবে জানি না। আমাকে বলতে হবে যে হ্যাঁ ভোট দল বলে দিল বা যে কেউ বলে দিল যা ভোট দিয়ে আসলাম, কিন্তু তো মূল যে কথাটা ওনারা আমরা বলতে চাচ্ছি যে এটার পক্ষে জনগণের যে সমর্থন, জনগণকে তো জানতে হবে যে তার কি লাভটা আসছে। তার লাভই যদি জনগণ না জানে, তাহলে সেই জানানোর জন্য একটা সচেতনতা করার জন্য একটা সময় লাগবে। আর এমন কি সমস্যা যে আপনার গণভোট না হলে পার্লামেন্ট ভোট হবে না? তো পার্লামেন্ট ভোটের দিন আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে কি চেয়ারম্যান মেম্বার ভোট একসাথে 3টা ভোট দেওয়া হয় না? ইউনিয়ন পরিষদে যখন নির্বাচন হয় তখন তো ইউনিয়নের চেয়ারম্যান, পুরুষ মেম্বার এবং মহিলা মেম্বার সঙ্গে 3টা ভোট একটা মানুষ দিতে, তো একই দিনে ওই 2টা ভোট দিলে তো সমস্যা কিছু তাই তো সাশ্রয় হলো, সবার দাবিও মনে রাখে। উনি যেটা বললো যে আমরা পিছিয়ে আসছি, আমরা তো বিএনপি হচ্ছে সকলকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে আসার জন্য বিএনপি অনেক বিষয় কম্প্রোমাইজ করে। বিরোধ স্বার্থে বিএনপি যেটা দেশের জন্য আসে সেই জায়গাতে কম্প্রোমাইজ করে। বিএনপি কম্প্রোমাইজ করে বিধায় তো অনেকে এখনো রাজনীতি করতে পারছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে বিধায় তো আজকে অনেকে রাজনীতি করতে পারছি। আমরা যারা এখন বক্তৃতা করছি তারা বিএনপি ছাড় দেওয়া রাজনীতি করার বিধায় তো অনেকেই আগামী পার্লামেন্টে যাবে। অনেক দলের প্রস্তাবকারী সমর্থনকারী নাই, তাদেরকেও তো বিএনপি সম্মান করে। ঠিক আছে, আমি আপনার কথা পরিষ্কার হয়েছে। আমি যাব হচ্ছে রাশেদ খানের কাছে। রাশেদ, আমাকে একটু যদি বলেন যে আসলে বিএনপি এবং জামাতের যে কথাটা আপনি শুনলেন, সারাদিন ধরে কিন্তু এই কথাগুলোই হচ্ছিল। জামাতের আমির বলছেন, মির্জা ফখরুল সাহেব বলছেন, বিএনপি মহাসচিব বলছেন, সবাই পাল্টাপাল্টি বক্তব্য, বিপরীতমুখী অবস্থানে। আসলে এমন অবস্থায় লাভবান হবে কারা বা কার ক্ষতি হবে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। একজনের সাথে আলাপ হচ্ছিল, তিনি বলছিলেন এই যে বিএনপির যে অবস্থা, 16টা বছর ক্ষমতার বাইরে, বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকানো হলো, জনাব তারেক রহমানকে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হলো, এবং বিএনপির উপর যে দমন পীড়ন, এই কারণটা আসলে কি, কারা এটি করল? তো তিনি আবার বলছিলেন যে ভারত বিএনপির প্রতি আসলে এতটা নাখোশ হতো না যদি না তারা জামাতের সাথে জোট বেঁধে বন্ধুত্ব করে নির্বাচনে যেত। অর্থাৎ এই যে বিএনপিকে ভারত যেভাবে আসলে এক প্রকার পঙ্গু করেছিল, এর মূলে ভারত মানে জামাতের সাথে যে ধরনের বন্ধুত্ব বিএনপির সৃষ্টি হয়, তার মানে বিএনপি সবসময় জামাতকে এক ধরনের প্রোটেকশন দিয়েছে, বন্ধুত্ব করেছে, একসাথে চলেছে। তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে জামাতের নেতৃবৃন্দ এই কৃতজ্ঞতা তাদের মধ্যে নাই, মানে একদমই নাই। কথাবার্তা শুনলে দেখবেন তারা যে সময় বিএনপির সাথে জোটে ছিল, এখনকার বিএনপি আর সেই সময়কার বিএনপি, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওই সময় অপারেশন ক্লিন হার্ট হয়েছে, চাঁদাবাজি, দুর্নীতি, মাফিয়াতন্ত্র সবই তো আমরা দেখেছি। আর এখনকার বিএনপি তো সংস্কারের কথা বলছে, পজিটিভ কথা বলছে। তাহলে জামাত কেন বলছে যে নব্য ফ্যাসিস্ট? ওই সময় কেন বিএনপি নব্য ফ্যাসিস্ট ছিল না? মানে আপনার সাথে ছিল এই জন্য বন্ধু, সেই সময় নব্য ফ্যাসিস্ট হয়নি। তো যাক, আমি প্রসঙ্গে আসি। দেখেন, গণভোট কি আসলে এই 3 মাসে 2টা ভোট হওয়ার বাস্তবতা আছে? এখন আপনি যদি বাস্তবতা না বুঝে কথা বলেন, তাহলে আপনি আসলে নির্বাচন বানচাল করার চক্রান্তে নিমজ্জিত হয়েছেন। আপনি মনে করছেন যে আমি ক্ষমতায় যেতে পারবো না, সুতরাং অমুককেও ক্ষমতায় আমরা যেতে দিব না। এই যে জেদের ভাত কুত্তাকে দিয়ে খাওয়ানো, এর মাধ্যমে আবারও জামাত সব থেকে বিপদে পড়বে। কারণ যদি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশে আবারও 1-11 সৃষ্টি হবে, এবং সেই 1-11-এর মাধ্যমে আবারও হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে বলেন? এবং ফিরে আসার পরে কি হবে? ফিরে আসার পরে এই যে 16 বছরে যে ফ্যাসিবাদতন্ত্র কায়েম করেছিল, এই 15 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পেরেছে? কার কি করেছে? কয়জন আওয়ামী লীগের ডামি এমপিকে গ্রেপ্তার করেছে? সচিবালয়ের সচিবদের কয়জনকে চাকরিচ্যুত করেছে? 14 সাল, 18 সাল, 24 সালের ওই সকল মাফিয়া, ডিসি, এসপি, ওসি, ওদের কয়জনকে পানিশমেন্ট দিয়েছে? যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা না হয়, তাহলে আরেকটি নতুন 1-11 হবে। আর হাসিনা 16 বছরের সৃষ্ট সেই ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল রয়েছে। সুতরাং আগামীতে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। এবং জামাত কেন এই জিনিসটা উপলব্ধি করতে পারছে না, সেটা আমি আসলে বুঝতেছি না। দেখেন, ভাই বললেন যে এনসিপি না, এনসিপি না, শুধুমাত্র একমাত্র জামাত। আমি মিটিংয়ে তো ছিলাম, রেকর্ড আছে।
একমাত্র জামাত ছাড়া প্রত্যেকটা দল বলেছে, যখন ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের সামনে এরকম কাগজ ধরিয়ে বলা হয় যে এক্সপার্টদের অপিনিয়ন, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এটা কিন্তু বিএনপির কথা না, আমার কথা না, এটা এক্সপার্টদের কথা, ঐক্যমত কমিশনের কথা। তারা বলেছে। সেই ঐক্যমত কমিশন আবার ভাওতাবাজি করে, প্রতারণা করে উল্টা প্রস্তাব দিল যে আগে হইতে পারে, পরের হইতে পারে। আরে বাবা, তুমি তো আমার সামনে দিয়েছো, সেই কাগজ এখনো পর্যন্ত সবার কাছে আছে। এই যে ঐক্যমত কমিশন প্রতারণা করেছে, এই প্রতারণার প্রমাণ তো আমি দিলাম। তাহলে কেন তারা বলল বিএনপিকে? বিএনপি, হ্যাঁ এটা সত্য, বিএনপি বলেছিল যে গণভোট সবসময় পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি সব জায়গায় গণভোট জাতীয় নির্বাচনের পরে হয়। স্বাধীন মালিক কি চুনোপুটি আইনজীবী না? বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় আইনজীবী, সে কি বলেছে? পৃথিবীতে যেখানে গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের পরে হয়েছে, কোনো যুক্তি নাই, ব্যাখ্যা নাই, আগে হইতে হবে, আগে হইতে। হোয়াট ইজ দিস? যুক্তি দেন আপনি। ঐক্যমত কমিশনে তো আমরা ছিলাম, কোনো যুক্তি দিতে পারে নাই যে কেন আগে লাগবে। শুধু বলা হচ্ছে যে যদি গণভোট আগে না হয় তাহলে সংস্কার হবে না। মূলত সমস্যা হলো যে আমাদের একে অপরের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা নাই। কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না। দেখেন, আমরা বিশ্বাস করতে পেরেছিলাম, এই কারণে হাসিনার পতন হয়েছে। এই যে ভেঙে খান হয়ে গিয়েছে, এই কারণে আওয়ামী লীগ ফিরে আসবে। তো কাল লাভ আপনি আশা করি উত্তর পেয়েছেন। এখন আমি আসি, দেখেন এই যে 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে আপনি 2টা নির্বাচন করবেন। এর মধ্যে জামাত দাবি করছে যে নভেম্বরে তারা গণভোট চাই। নভেম্বর মানে কি? নভেম্বর শুরু হয়ে গেছে না? জি। দেখেন, ঐক্যমত কমিশন তাহলে এই যে নোট অফ ডিসেন্ট তারা রাখবে না, খুব ভালো কথা। কিন্তু আমার কথা হলো 9 মাস আপনি আলোচনা কেন করলেন? কেন আপনি আজ থেকে 9 মাস আগে কেন ইলেকশন দিলেন না? যেহেতু বলছেন যে ভিন্ন মত রাখবো না, গণভোট তখন দিতেন। কিন্তু আপনি একদম 9 মাস আলোচনা করে আপনি আমাদেরকে বললেন যে নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে, আপনারা স্বাক্ষর করেন। বৃষ্টিতে ভিজে আমরা স্বাক্ষর করলাম, আজকে এনসিপি স্বাক্ষর করে নাই। আমি অবাক হয়ে যাচ্ছি যে জামাত তারা স্বাক্ষর করে আসলো, তারা এখন এনসিপিকে ধন্যবাদ দিচ্ছে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে কেউ পছন্দ করে না। এই ধরনের ক্যারেক্টার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি স্বাক্ষর করেছেন মানে কি? আপনি কমিটমেন্ট করেছেন, তাই না? এখন আপনি যদি বলেন যে না, অন্য স্বাক্ষর করে নাই, ও খুব ভালো কাজ করেছে, ওর কারণে এখন আইনগত ভিত্তি হচ্ছে, জামাতের আইনজীবী শিশির মনির এই কথা বলেছে, তাহলে আপনি স্বাক্ষরটা কেন করেছিলেন? কার চাপে করেছিলেন? সেনাবাহিনীর চাপে, সরকারের চাপে, আমার চাপে, বিএনপির চাপে, না জনগণের চাপে? জামাতকে তো এই অবস্থান ক্লিয়ার করতে হবে। তো রাজনীতি এরকম ফলস অনেক কিছু আমরা দেখছি। এইভাবে রাজনীতি হয় না। রাজনীতিতে আপনাকে পরিষ্কার বক্তব্য সামনে হাজির করে আপনাকে রাজনীতি করতে হবে। রাজনীতিতে শুধু জেদাজেদি করা, এই না হলে এই হবে না। আমি বলছি, সংস্কারের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হল নির্বাচন। বাংলাদেশে যদি আপনি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করতে পারেন, এই গণভোট দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, আরো বলি, গণভোট কি জনগণ আসলেই বোঝে? কৃষক, শ্রমিক, ওর কাছে জিজ্ঞেস করবেন তো। আমি তো গ্রামগঞ্জ, আমার নিজ জেলা ঝিনাইদহতে যাই। ভাই তো ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে আমি 1 বছর পড়েছি। আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমরা কি মানুষের কাছে যাই না? মানুষ কিন্তু এইসব গণভোটের প্রসঙ্গ আনে না। মানুষ নির্বাচন বলতে জাতীয় নির্বাচনকে বোঝে। এখন বিএনপি যদি পরে গণভোটের কথা বলে থাকে, সেটা কি অসাংবিধানিক, সেটা কি অযৌক্তিক? বরং ওইটাই ছিল সব থেকে বেশি যৌক্তিক। এই জন্য আমার এখন বক্তব্য হলো, যেহেতু অনৈক্য, আপনি একই দিন মানেন না, আপনি আগে চাচ্ছেন, সুতরাং গণভোট পরে হোক। আইন অনুযায়ী, বিধি অনুযায়ী, আন্তর্জাতিকভাবে যেভাবে গণভোট হয় সেটা নির্বাচনের পরে হবে। বিএনপিকে আপনার বিশ্বাস করতে হবে, জামাতকে বিশ্বাস করতে হবে, বিএনপিকে একে অপরকে বিশ্বাস করতে হবে। মাথায় রাখতে হবে, এদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, 2000 মানুষ জীবন দিয়েছে। এখন বিএনপির উপর আপনি আস্থা রাখতে পারছেন না। আপনি ভাবছেন যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে, সুতরাং বিএনপিকে আটকানোর জন্য যত নতুন ভাওতাবাজির আইন আপনার সামনে আনা দরকার আপনি আনতেছেন। কিন্তু এই আইনগুলো আমরা ঐক্যমত কমিশনে দেখি নাই। জনাব সালাউদ্দিন আহমেদ যখন কথা বলে, জি আমি শেষ করি, জনাব সালাউদ্দিন আহমেদ যখন কথা বলে, বড় বড় নেতা কেউ উত্তর দিতে পারে নাই। শুধুমাত্র জোর করে মুখের মানে গলা বাজিয়ে শুধুমাত্র আটকানোর চেষ্টা করা। দেখেন, গলা বাজিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। মানুষের ভিতরে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের জন্য মানুষকে বোঝাইতে হবে। এই যে গণঅভ্যুত্থানের পরে সরকার কি সেই উদ্যোগগুলো নিয়েছে? আমি সর্বশেষ বলি, একজন বলছে যে রাষ্ট্রপতির আদেশ না হলে আমরা মানব না। তো বাবা, রাষ্ট্রপতির হাতে শপথকে তো নিয়েছিল, তখন কি মনে ছিল না যে এই রাষ্ট্রপতি চুপ্পু, হাসিনার রাষ্ট্রপতি, ভুয়া রাষ্ট্রপতি? এখন বলতেছে যে প্রধান উপদেষ্টার আদেশ লাগবে। তোমরা আইন কানুন কিছু মানতে চাও না? দেশকে কি আরেকবার আনস্টেবল করতে চাও? এই দেশে কি আরেকবার গৃহযুদ্ধ লাগাইতে চাও? এখন গণঅভ্যুত্থান হয়েছে, রাষ্ট্রকে পরিপূর্ণভাবে, রাষ্ট্রকে শৃঙ্খল করতে হবে। কারণ আবেগের উপরে, কারণ কথার উপরে রাষ্ট্র চলতে পারে না। আজকে এনসিপি স্বাক্ষর করে নাই, সেইটাকে পুঁজি করে আজকে জামাত যে ধরনের রাজনীতি বাংলাদেশে করছে, আমি সর্বশেষ বলি, যদি হাসিনা ফেরে,
যদি 1-11 সৃষ্টি হয় 1 নম্বর ক্ষতিগ্রস্ত হবে জামাত, 1 নম্বর। 2 নম্বরে বিএনপি সহ আমরা, এনসিপি বা অন্যান্য দল। জামাত কিন্তু সবসময় আওয়ামী লীগের 1 নম্বর টার্গেট ছিল। শিবিরের অসংখ্য নেতৃবৃন্দকে গুম করেছে। ছাত্র দল তাও তো কিছুটা হলে ক্যাম্পাসে যেতে পেরেছে, মাঝে মধ্যে মিছিল করতে পেরেছে। ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল। এই যে গণ অভ্যুত্থানের পরে যদি সব থেকে বেশি বেনিফিশিয়ারি কে হয়, সেটা জামাত হয়েছে। আমি তো নিজে জানি যে ওই সময় নাহিদ, আসিফ মাহফুজ তাদের সাথে সম্পর্ক থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক যারা সভাপতি ছিল তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভিসি নিয়োগ হয়েছে, বিভিন্ন জায়গায় সচিব নিয়োগ হয়েছে নাহিদদের মাধ্যমে। নাহিদরা এটা বুঝেছে এখন। তো জামাতকে বুঝতে হবে যে ওই সুযোগে আমি সব জায়গায় আমার দখলদারিত্ব নিয়েছি বলে আমি এখন যা বলবো তাই হবে না। এদেশের জনগণ নির্বাচন চাই। নির্বাচনের বিকল্প আর কোন সংস্কার সামনে হাজির করা যাবে না। গণভোট দেখিয়ে আপনি কোনোভাবে নির্বাচন আটকাইতে পারবেন না। নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, নির্বাচন হবে। মান্নান সাহেব একটু আমাকে একটু বলবেন, সেটা হচ্ছে যে রাশেদ খান বলছিলেন যে গণভোট কৃষক শ্রমিক জনতা আসলে বোঝে না। তাইফুল ইসলাম টিপু বলছিলেন যে সনদ, জাতীয় সনদ সাধারণ মানুষ বোঝে না, সেটাকে নিয়ে কীভাবে গণভোট করবে। এই পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, যেহেতু তাহের সাহেব আপনাদের তিনি বিএনপিকে বলেছে যে বিএনপি নির্বাচনে অন্তরায় সৃষ্টি করছে, পাল্টা জবাব দিয়েছে বিএনপি মহাসচিব। বলেছেন যে জামাত আসলে পিআর, গণভোট এসব বিষয় সামনে এনে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করছে বা করার চেষ্টা করছে। আপনি এটাকে কি মনে করবেন এবং আদৌ কি সত্য কিনা এটা? আচ্ছা দেখেন, এখন তো আমাকে ডাবল টাইম দিতে হবে, কারণ আমার ডাইনে বামে হচ্ছে দুইজন রাখছেন, তো আমাকে একটু বেশি টাইম দিয়ে আপনি বললেন। 1 নাম্বার কথা হচ্ছে যে আমরা যদি এতই খুব মিতবায়ী হই, তাহলে ইউনিয়ন পরিষদ তারপর অন্যান্য যে নির্বাচনগুলো আছে একসাথে দিয়ে দেন না, সমস্যা কি? একই দিনেই তো ওই নির্বাচনটাও হয়ে যাক। গণভোটও যদি একই সাথে দিতে পারেন, তাহলে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা দেন নাকি, অসুবিধা কি? 10টা আপনারা শর্ত দিচ্ছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে বা স্থানীয় পরিষদ নির্বাচন হলে গণভোট জাতীয় নির্বাচন একই দিনে হবে। লোকাল গভর্নমেন্টের প্রবলেম তো সবচেয়ে বেশি। আমরা তো লোকাল গভর্নমেন্টের ইলেকশন চেয়েছিলাম, কিন্তু আমাদের বন্ধু সংগঠনদের দাবি ছিল যে না, এগুলোর আগে জাতীয় নির্বাচন। ঠিক আছে, আসেন জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করি। কিন্তু এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন যে 96-এ যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, বিএনপি জনগণের চাপে এবং অনেক ক্ষয়ক্ষতির পরে 173 দিন হরতাল এবং বহু অর্থনৈতিক স্যাক্রিফাইসের মাধ্যম দিয়ে জাতীয় তত্ত্বাবধায়ক আদায় করে নিয়েছিল। বিএনপি কিন্তু সোজা আঙ্গুলে দেয় নাই, এক কথায় দিতে বাধ্য হয়েছিল। কাজেই জনগণের আস্থার কথা বলেন, জনগণ তো 96-এর ইলেকশন দেখছে, সেই মাগুরার ইলেকশন দেখছে না। তাহলে আপনি জনগণের আস্থার কথা তো প্রমাণ করার দরকার নেই। যেটা আমার করার সুযোগ আছে, এটা আমি আরেকজনের পরে কেন ছেড়ে দেবো, সেটা তো আমরা করতে পারি। এরপরে আমি যেটা বলতে চাই, প্রশ্ন করছিলাম যে বাধা সৃষ্টি করছেন কিনা জামাত, বাধা সৃষ্টি করছে কিনা জাতীয় নির্বাচনে? বাধা সৃষ্টি করছে না, বরঞ্চ বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু, জাকসু, চাকসু নির্বাচনের পরে দেশের মানুষ, সাধারণ মানুষের ভিতরে জামাত শিবিরকে নিয়ে যে পজিটিভ চিন্তা হচ্ছে, এই জায়গায় এখন বিএনপি নেতৃবৃন্দ একটা চিন্তায় পড়ে গেছেন, যার কারণে ওনারাই মূলত নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটা ওসিলা খুঁজতেছেন, আমার কাছে যেটা মনে হচ্ছে। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, যে ভাই কৃতজ্ঞতার কথা বলেছেন, জামাত ইসলামিক কৃতজ্ঞতায় কখনো ভুল করে না। 91-এ জামাত নিঃশর্ত সাপোর্ট দিয়েছিল বিএনপিকে, 91-এ নিঃশর্ত সাপোর্ট দিয়েছিল। কাজেই কার কৃতজ্ঞতা কোথায় থাকতে হবে এটা জামাত ভালো করেই জানে। আর একটা জিনিস কথা আমি আরেকটা জিনিস বলতে চাই, দেখেন কয়েকদিন আগেই উপদেষ্টা পরিষদে এবং আমাদের ইলেকশন কমিশনের মাধ্যমে যে আমরা যে আরপিওটা দেখলাম, শুধুমাত্র বিএনপির কথায় সে আরপিও চেঞ্জ হয়ে গেল। তাহলে এই সরকার আজকে বিএনপি বলছে, কালকে জামাত বলছে, পরশু রাশেদ ভাইরা বলবে, তারপরের দিন আমাদের নাহিদ ভাইরা বলবে, এক একজনের কথা এক একদিন এক একটা আরপিও সংশোধন করবেন। তাহলে ওনারা কিভাবে নির্বাচন করবেন? ভাই আরেকটা কথা বলেছেন যে এখানে কথা বলি, আরপির বিষয়টা একটু আমি বলি। আরপি সংশোধনী, যে পুনঃসংশোধনী বিষয় আসলে আপনারা বলছেন যে দ্বিমত আছে বা পুনঃসংশোধনী আগেরটাই ঠিক ছিল, সেটা বলছেন পুনঃসংশোধনী বিবিজি দাবি করছে, সেই দাবিটা আপনারা মানছেন না। আপনাকে এটা বলেন তো যে জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, যে দাবিটা আসলে আসছে, বিএনপি এটাতে দ্বিমত পোষণ করেছে। আপনারা 2018 সালে তো ধানের শীষে ভোট করেছেন, 2001 সালে জাতীয় নির্বাচনে 4 দলীয় ঐক্যজোটে আপনারা ধানের শীষের প্রতীকে ঘোষণা হওয়ার পরে নির্বাচন করেছেন, তাহলে হওয়ার পরে আপনারা এটা বিরোধিতা কেন করছেন? পরিস্থিতি কিন্তু আমাদের সেই জায়গায় নাই।
পরিবেশ পরিস্থিতি কিন্তু সেই জায়গায় নাই। এখন কি আওয়ামী লীগের সে ধানের শীষে বা দাঁড়িপাল্লায় নির্বাচন করবে? তা তো করবে না। কাজেই এই জায়গায় বাংলাদেশ নাই। বাংলাদেশ এই জায়গা থেকে অনেক এগিয়ে গিয়েছে। আমরা আর এই ব্যাকডেটে যেতে চাই না। আর 86-এর কথা বলেছেন, 96-এর কথা বলেছেন, 8-এর কথা বলেছেন। তো এখন তো ভাই বলছেন যে নির্বাচিত সরকার নেই, তাহলে আমরা কার ইয়েতে আছি? এখন কি তাহলে আমরা বৈধ? এই সরকার অন্তর্বর্তী আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, এটা অন্তর্বর্তী সরকার কি তাহলে বৈধ? সময় যেহেতু এখন কম, আমার আরেকটা কাছে কথা আমি আরেকটা বলেছেন প্রশ্ন আপনি নিয়ে যে আসি। মানুষ জানে না বা বোঝে না। আমরা মানুষকে অনেক বোকা মনে করি রাজনীতিবিদরা। এই দেশের খেটে খাওয়া কৃষক এবং ঠেলাওয়ালা, মজুরওয়ালা, রিক্সাওয়ালা, তারা বাংলাদেশ সম্পর্কে অনেক বেশি সচেতন, বাংলাদেশের রাজনীতি নিয়ে সচেতন। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে এই সাধারণ মানুষরাই জীবন দিয়েছে। এই সাধারণ মানুষদের জীবন সবচেয়ে বেশি। আরেকটা কথা বলেছেন যে মানে আমি আমাকে এই কথাটুকু বলতে দিবেন, সেটা হচ্ছে যে আমরা শহীদ পরিবার আহতদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার এবং আহতদের জন্য যে কন্ট্রিবিউশন রেখেছে এটা আনবিলিভেবল এবং বাংলাদেশে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে, যা অনেকে করতে পারেননি বলে অনেক বেদনায় ভোগেন এখন। জি টিউ ভাই, আপনি একটু বলবেন যে আসলে হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপি নেতা তিনি বলেছেন যে 21 দিনের ভিতরে গণভোট দেওয়া সম্ভব। এটা আমি পরিষ্কার আপনার বক্তব্য। টিউ ভাই, আপনি একটু বলবেন যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে সনদ বাস্তবায়নের বিষয় নিশ্চিত না হয়ে সই করে বেকায়দায় পড়েছে বিএনপি। আপনারা কি আসলে বেকায়দায় পড়েছেন বর্তমান পরিস্থিতিতে? যেহেতু আপনাদের বলছেন যে প্রতারণা করা হয়েছে, যে এইগুলি সনদ স্বাক্ষর করা হয়েছিল অঙ্গীকার নামায়, কিন্তু সেগুলি আসলে নেই সুপারিশ মালায়, যেগুলো সুপারিশ করা হয়েছে, তাহলে কি আপনারা বেকায়দায় আছেন বা ফাঁদে পড়েছেন? শোনেন, আমি বিএনপি কখনো বেকায়দায় পড়ে না। বিএনপি অনেকের বেকায়দার থেকে উদ্ধার করে, উদ্ধার হওয়ার পরেই অনেকে অনেক নিজেদেরকে অনেক বড় মনে করে। আমি আপনার যে কথা বলবো, উনি যে কথা বললো যে আমি কিন্তু বলেছি যে সরকার এই আপনার যারা জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের যথাযথ ব্যবস্থা রাজনৈতিক দলগুলো করে। আপনি শুধু করেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যে সাহায্য তাদেরকে সহযোগিতা করছে, এটা এবং রিজভী আহমেদের নেতৃত্বে প্রতিদিনই আপনারা দেখতেছেন। আর একটা যেটা কথা বলছেন, 91 সালে আপনারা নিঃস্বার্থ আমাদেরকে সমর্থন দিচ্ছেন কয়েকটা সিট নিয়ে। বেগম খালেদা জিয়া আপনাদের যারা পাশ করছে তাদেরকে সেই সব আসনগুলোতে অলিখিতভাবে যা সমাবেশ করে আপনাদের প্রার্থীদের পক্ষে ক্যাম্পিং করে দিয়েছিল বিধায় তারা পাশ করছিলেন। আপনারা 96 সালের আপনি আন্দোলনের কথা বলছেন, 96 সালের লগি বৈঠকের আন্দোলনের সাথে আপনারা ছিলেন, 3টা সিট পাইছিলেন। 2001 সালে খালেদা জিয়া আবার লগি বৈঠক হয় নাই, না যা ওদের সাথে আপনি তত্ত্বাবধায়ক সরকারে যে আন্দোলন করছেন। আমার খালেদা জিয়া যদি সেদিনকে মনে করতে ক্ষমতায় থাকতে, হাসিনা যেভাবে ক্ষমতায় ছিল আমরা কিন্তু ক্ষমতায়, খালেদা জিয়া কিন্তু ওইভাবে ক্ষমতায় থাকার নেত্রী না। আপনার সেদিনকে কিন্তু 96 সালের নির্বাচনে কিন্তু আপনারা 3টা সিট পাইছিলেন। আবার 2001 সালে বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে আসার নির্বাচনে জোট করার কারণে আপনারা 14টা না 16টা সিট পাইছিলেন। এবং এই গত 17 বছর আন্দোলন সংগ্রামে বিভিন্ন জায়গায় খালেদা জিয়া আপনাদেরকে বললাম তো যে গাড়ির পিছনে করে নিয়ে যে আপনাদের নেতাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছায় দিয়েছে বিধায় টিকে থাকতে পারছেন। কোথাও কোনো জায়গায় আপনারা কোনো জাতীয় আন্দোলনে কোনো ভূমিকা কিন্তু 17 বছরে আপনাদের ছিল না। জামাত ইসলামের দেখাতে পারবেন না। বিএনপির সাথে থাকে যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছে সেগুলো করতে পারছেন, নাহলে করতে পারেন নাই। আপনি আর একটা কথা বললেন আমাদেরকে ডাকসু নির্বাচন। আপনারা তো এই জুলাই আন্দোলনের পর কখনো হিন্দুদের বাড়িতে চলে আসেন ভোটের জন্য, আপনারা ইসলামিক দল করেন বলে। আপনাদের জামাত ইসলাম একটা ইসলামিক দল বলছেন, আপনারা হিন্দু ভোটের জন্য চলে যাচ্ছেন। আপনি আওয়ামী লীগের ক্ষমা করে দিচ্ছেন, হিন্দুদেরকে নিয়ে কিভাবে কথা বলেন ভাই? ছবি হিন্দুরা এই দেশের নাগরিক, আমাকে দেয়া যাবে? আপনি নাগরিক, না আমার কথা সময় তো নাই। একটু প্রশ্ন করতে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেছেন যে আসলে রূপ বদলাতে শুরু করেছে জামাত, এবং 24-এর জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় গণহত্যার জন্য, 71-এর ধর্ষণ, গণহত্যা এবং লুটতরাজের জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে। এটা আসলে কতটা প্রাসঙ্গিক এখন এই মুহূর্তে? আপনার কি বলবেন? এই দাবিটা তোলা হয়েছে। এখন আপনারা বলছেন যে শেখ মুজিবের ছবি থাকলেও সমস্যা নাই, আপনাদের নেতা বলে দিচ্ছে, কারণ তাদের ভোটটাকে আপনাদের পক্ষে নেওয়ার জন্য আপনারা যখন যে জামাত ইসলাম সারা জীবনই নিজেদের স্বার্থে যখন যেখানে যে প্রয়োজন সেই কৌশল আপনারা অবলম্বন করা হচ্ছে জামাত ইসলামের রাজনৈতিক ক্যারেক্টার। আমি আসলে এখন রাশিদ খানের কাছে যাবো একটু। সেটা হচ্ছে যে রাশিদ ভাই, আপনি এই তর্ক বিতর্ক শুনলেন, আসলে কেউ কারোর উপরে চড়ে আসলে নির্বাচনের বৈতরণী পার হয়েছে বা সফর করেছে, এইসব বিষয়গুলি আসছে। টিপু ভাই যেটা বলেন বিএনপি নেতা, আপনি কি বলবেন? আমি বলবো খুব সংক্ষেপে বলবেন, 30 সেকেন্ড সময় আছে। বিএনপি সহ আমরা 31 দফা সংস্কারের দফা দিয়েছিলাম, এবং তখন কিন্তু আমরা যে আলোচনাগুলো চলছে হয়তো সব ছিল না, বাট অধিকাংশ ছিল।
তখন জামাতের কোনো সংস্কারের দফা ছিল না কিন্তু। তো জামাত এখন সংস্কারের কথা বলছে ভালো, অভ্যুত্থানের পরে। কিন্তু আমার কথা হলো যে আপনারা শতভাগ সংস্কার প্রত্যাশা কিভাবে করেন? 80% আমরা সবাই মিলে ঐক্যমতে এসেছি, এটা কেন মানতেছেন না? আপনি কেন বুঝতেছেন না যে দেশে আরেকটি সংঘর্ষ বাঁধলে সেই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরবে? আরে ভাই, আমাদের দায় সবার নিবে কে? কমন শত্রু তো আওয়ামী এর লীগ। দায় আসলে কে নিবে? ভারতীয় আধিপত্যবাদ, দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। কিন্তু জামাত একটু বেশি করতেছে। সমস্যা এখানে যে জামাত চাচ্ছে 100%। আরে ভাই, বেশি ভালো তো ভালো না, এর মধ্যে অভিনয় থাকে। তো জামাতের মধ্যে যতটা না আমরা দেখি। রাশেদ খান, আমি বুঝতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে শেষ করতে চাই, সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।